আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আজকে তো হলো আমাদের দ্বিতীয়বার করে লকডাউনের প্রথম দিন চলছে। তো যেটা কথা সেটা হলো আসলে লকডাউন তো আমাদেরকে দ্বিতীয় কথা হলো লকডাউন হলো আসলে আমাদেরকে সচেতন করার জন্য। তো আমরা যদি সবাই নিজে নিজে সচেতন হই তাহলে হয়তো আমাদের অবস্থা আল্লাহ ভালো করে দিবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। যাক, আজকে ষষ্ঠ অধ্যায়ের 2 নাম্বার লেকচার, প্রাপ্য হিসাব সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রাপ্য হিসাবের অঙ্ক করতে গেলে যে সকল সমস্যা আমাদেরকে মনে রাখতে হবে সেগুলি: নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, অবলিক বলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত নির্ণয়, অর্থাৎ এই বছর আমরা কি পরিমাণ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরবো যেটা আগামীর জন্য কাজ করবে সেই পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়, আবার খরচ মানে হলো যেটা আমরা আয় বিবরণীতে দেখাবো, তাহলে সেটার পরিমাণটা কত। এটার মানেটা হলো এরকম, যেমন মনে করো আমাদের গত বছরের পুরাতন সঞ্চিতি ছিল 5,000, এই বছর অনাদায়ী পাওনা হয়েছে 3,000, আর নতুন ভাবে সঞ্চিতি রাখতে হয়েছে মনে করো 4,000। তাহলে আমার অনাদায়ী পাওনা 3,000 হলো, আবার নতুন সঞ্চিতি 4,000, 7,000। মানে এই বছরের শেষে আমি দেখলাম আমার 7,000 টাকা দরকার,
এখন এই 7,000 টাকার জন্য আমার হাতে গত বছরের উদ্বৃত্ত, যেটাকে আমরা পুরাতন সঞ্চিতি বলি, সেটা আছে 5,000। তাহলে 5,000 বাদ দিলে আমার দরকার 2,000 টাকা। এই 2,000 টাকাই হলো তোমার অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করলাম আমি। হ্যাঁ, অথবা এটাকে বলা হয় চার্জযোগ্য অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয়, মানে খরচ কত এই বছরের। পুরোটা কিন্তু খরচ না, যেহেতু আমার হাতে পুরাতন সঞ্চিতি ছিল। আর যদি কোনো বছর পুরাতন সঞ্চিতি না থাকে, মনে করো আমাদের গত বছরের কোনো সঞ্চিতি আমরা রাখি নাই, যেটা এই বছর হবে পুরাতন, তাহলে আমার অনাদায়ী পাওনা হলো 3,000, আবার নতুন সঞ্চিতি রাখলাম 4,000, তাহলে মোট দরকার 7,000। এই 7,000 টাকা পুরাটাই কিন্তু আমার অনাদায়ী পাওনা খরচের পরিমাণ হয়ে যাবে। এই জন্য দেখতে হবে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার মানে হলো আমার আগামী বছরের জন্য নতুন সঞ্চিতি এবং এই বছরের অনাদায়ী পাওনা, এই দুইটা মিলে যে পরিমাণ টাকার দরকার, সেই পরিমাণ টাকার যদি কিছু ব্যবস্থা গত বছর করে থাকি, তাহলে গত বছরের টাকাটা বাদ দিয়ে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ আমরা জানতে পারবো। আর যদি গত বছরের কোনো কিছু না থাকে, তাহলে অনাদায়ী পাওনা এই বছরের যেটা হলো এবং আগামী বছরের জন্য যেটা আমরা সঞ্চিতি হিসাবে রাখবো, এই দুইটির যোগফলই হবে খরচ। তারপরে বলা হচ্ছে মোট অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয়। মোট অনাদায়ী পাওনা মানে হলো আগের অনাদায়ী পাওনা বা এবার আবার নতুন করে অনাদায়ী পাওনা ধরতেছি কিনা, সঞ্চিতি না কিন্তু, সেটা হলো মোট অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয়। তারপরে বলা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা, এটাই আমাদের অঙ্কের মেইন পোর্শন। সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুতকরণ। এখানে খতিয়ান বলতে দুইটাকে বোঝায় মূলত, একটা হলো অনাদায়ী পাওনা আর একটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এর বাইরে অনেক সময় আমাদের প্রাপ্য হিসাব করতে বলে, সেটাও কিন্তু একটা খতিয়ানের আওতাভুক্ত হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রভাব, মানে বিশদ আয় বিবরণী বা আয় বিবরণীতে আমরা কিভাবে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখাবো সেটা। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রভাব, আর্থিক বিবরণীতে এদের প্রভাবটা কি হবে সেটা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমাধান। অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কিভাবে নির্ণয় করেছে একটা তালিকা আকারে দেখানো হয়েছে। প্রাপ্য হিসাব যোগ অলিখিত ধারে বিক্রয় যদি থাকে, মোট প্রাপ্য হিসাব হলো, তো আমি বলবো এখানে বিয়োগও হইতে পারে। যদি প্রাপ্য হিসাবের সাথে অন্য কিছু ভুলে যোগ হয়ে যায়, তাহলে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে আমাদেরকে মোট প্রাপ্য হিসাব বের করতে হবে। বিয়োগ করতে হবে অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ যেটা এখনো হিসাবের খাতায় লেখা হয় নাই, সেই ধরনের অনাদায়ী পাওনাকে বলা হয় অলিখিত অনাদায়ী পাওনা। তাহলে এটা বাদ দিলে হয় নিট আদায়যোগ্য দেনাদার অথবা প্রাপ্য হিসাব। সুতরাং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান হলো নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতির শতকরা হার। অর্থাৎ তুমি যেটা নিট আদায়যোগ্য প্রাপ্য হিসাব বের করলা, সেটার উপরে যদি তুমি শতকরা হার বের করো, দেওয়া থাকবে প্রশ্নে, তখনই তোমার হয়ে যাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণটা নির্ণয় করা। তবে খেয়াল করতে হবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে গেলে প্রাপ্য হিসাবের সাথে কিছু যোগ কিছু বিয়োগ হতেও পারে, না হতে পারে। অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়, যেটা আমি একটু আগে আলাপও করেছিলাম। মোট অনাদায়ী পাওনা, এটার সাথে যোগ করতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিয়োগ করতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন মনে করো পুরাতন নাই, তাহলে কিন্তু বিয়োগ হবে না, যোগফলটাই হবে অনাদায়ী পাওনা খরচ। আবার মনে করো অনাদায়ী পাওনা আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও ধরতে বলে নাই, তাহলে মোট অনাদায়ী পাওনা যেটা, সেটাই হয়ে যাবে আমার খরচ, অনাদায়ী পাওনা খরচ। মোট অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয়। মোট অনাদায়ী পাওনা সমান বলছে লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা যোগ অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা। লিখিত মানে হলো যেটা দেওয়া মিলে থাকে, অথবা বলতে পারি যেটা দেনাদার থেকে এখন আর বাদ দেওয়ার প্রয়োজন হবে না, যেটা দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা। আর অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা হলো যেটা প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ দেয়া হয় নাই, সেটা। এই দুইটা যোগফল হলো মোট অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় বা অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয়। মোট অনাদায়ী পাওনা থেকে লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা বাদ দিলেই পাওয়া যাবে অলিখিত। যদি কোনো অঙ্কে
মোট অনাদায়ী পাওনা দেওয়া থাকে, আবার লিখিত অনাদায়ী পাওনা দেওয়া থাকে, তখন তুমি মোট অনাদায়ী পাওনা থেকে লিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিলে পাওয়া যাবে অলিখিত অনাদায়ী পাওনা। এটাও খেয়াল করতে হবে। প্রয়োজনীয় জাবেদা দেখালাম। এই অধ্যায়ের প্রথম ক্লাসের 6 নং প্রশ্নে জাবেদাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আমরা প্রথম ক্লাসে জাবেদাগুলো আলাপ করেছিলাম। তথাপি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য পুনরায় সংক্ষেপে আলোচনা করা হলো। অনাদায়ী পাওনার জাবেদা, পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি না থাকলে, যেটাকে আমরা সরাসরি পদ্ধতি বলছিলাম গতদিন, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে একের অথবা অনাদায়ী পাওনার জাবেদা পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে, যেটাকে আমরা সঞ্চিতি পদ্ধতি বলতেছি। তাহলে এখানে হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির জাবেদা বা অনাদায়ী পাওনা খরচ ধার্য করার জাবেদা। ওই যে খরচ, যেটা এই বছরের জন্য যেটা খরচ, সেটার জন্য হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তারপরে হলো অনাদায়ী পাওনা বন্ধ করার জাবেদা, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। এরপরে এই কয়েকটি জাবেদা তুমি মুখস্থ রাখলেই তোমার অঙ্ক কাজ শেষ। শুধু অনাদায়ী পাওনা বন্ধ করার জাবেদাটার একটা বিকল্পও হইতে পারে। কখন? যদি পুরাতন সঞ্চিতি বড় হয়, তখন কি হবে? তখন হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আয় সারাংশ ক্রেডিট। এটা এখানে দেয়া হয় নাই, অথবা হইতে পারে এটা। সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুতকরণ, জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের বিষয়টি পূর্ববর্তী ক্লাস সমূহে 2 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ জাবেদা থেকে আমরা কিভাবে খতিয়ান করব চলমান জের চক পদ্ধতিতে, ওটা তো আগে আমরা আলোচনা করেছি। সেই খতিয়ানগুলো এখানে করব। তবে এখানে মূলত 2টা খতিয়ান হয়, একটা হলো অনাদায়ী পাওনা হিসাব, আর একটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনার সঞ্চিতির প্রভাব কিভাবে দেখানো হয়েছে দেখো। আয় বিবরণী, এখানে একটা টাকার ঘর দেওয়া হয়েছে। এমনিতে যখন আমরা আয় বিবরণী সম্পূর্ণ তৈরি করব, তখন কিন্তু আমাকে সেখানে 2টা বা 3টা টাকার কলাম করতে হবে। এটা কিভাবে দেখানো হয়, শুধু এটাই দেখানো হয়েছে। মোট অনাদায়ী পাওনা, মোট বলতে তাহলে কি বোঝায়? লিখিত আর অলিখিত যোগফল হলো মোট। যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, বিয়োগ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, তাহলে অনাদায়ী পাওনা খরচ যেটা, এটাই দেখাইলা। অর্থাৎ ওই যে আমরা অনাদায়ী পাওনা খরচ যেটা বের করলাম, সেটাই আসলে এখানে আয় বিবরণীর প্রভাব হিসাবে দেখানো হচ্ছে, একই জিনিস। অর্থাৎ তুমি খরচ নির্ণয় করার জন্য এই কাজটাই করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব বা অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের সঞ্চিতির প্রভাব। আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী মানে যেটাকে তোমরা উদ্বৃত্ত পত্র বলেছিলে। কি বলেছিলে? উদ্বৃত্ত পত্র। হ্যাঁ, অর্থাৎ একদিকে সম্পদ একদিকে দায় যদি কেউ টি ছকে করে, আর যদি কেউ আমাদের ভার্টিক্যালি করে, তাহলে উপরের অংশে হবে সম্পদগুলি, নিচের অংশে হবে দায়গুলি। এটাকে বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো সেখানে কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণ তৈরি করব না। আমরা শুধু আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের আইটেমের একটা দেখাচ্ছি। কোনটা? সেটা প্রাপ্য হিসাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা দেখাচ্ছি শুধুমাত্র প্রাপ্য হিসাব, বা প্রাপ্য হিসাবে আরেকটা অল্টারনেটিভ নেম হলো কি? দেনাদার। তাহলে এটা কিভাবে আমরা করি? প্রাপ্য হিসাব লিখলাম, যেটা রেও মিলে দেওয়া ছিল। যোগ অলিখিত ধারে বিক্রয় যদি থাকে, হ্যাঁ, যদি সেবা প্রতিষ্ঠান হয়, তখন প্রাপ্য হিসাবের সাথে অলিখিত আহ সেবা প্রদান হইতে পারে বা বকেয়া সেবা হইতে পারে, হ্যাঁ, সেটা যোগ করতে হবে। মোট প্রাপ্য হিসাব হলো। মোট প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করতে হবে অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা। অলিখিত, এটাকে নতুন অনাদায়ী পাওনাও বলা হয়। অনেক সময় এটাকে লিখিতব্য, লিখিত বজফলা, লিখিতব্য অনাদায়ী পাওনাও বলা হয়। লিখিতব্য মানে যেটা লিখা হয় নাই কিন্তু লিখতে হবে, সেটাও এটারই নাম। কোনটার নাম? অলিখিত, অথবা নতুন অনাদায়ী পাওনা বলতেছি, অথবা আমি আরেকটা নাম দিতে চাই, সেটা হলো লিখিতব্য অনাদায়ী পাওনা। এটাকে করবা বিয়োগ। তারপরে আবার বিয়োগ করতে হবে অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এক কথায় বলে দিই আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অথবা বলতে পারি আমরা নতুন কুঋণ সঞ্চিতি, অথবা বলতে পারি আমরা নতুন সন্দেহজনক ঋণ সঞ্চিতি। অনেকগুলো নাম আছে এগুলি। তারপরে হয়ে গেল নিট প্রাপ্য হিসাব। নিট প্রাপ্য হিসাব এইটুকু দেখানো। অর্থাৎ সোজা হিসাব হলো প্রাপ্য হিসাবকে আমরা কিভাবে নিট আকারে উপস্থাপন করব, সেই জিনিসটাই দেখানো হলো আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব।
এবার প্রাপ্য হিসাব সংক্রান্ত সাধারণ সমস্যা এবং সমাধান। সমস্যা 1, মমতাজ ট্রেডার্সের হিসাব বই থেকে নিম্নলিখিত তথ্যাবলী নেওয়া হয়েছে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 6,000 টাকা। এটাই হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা দেওয়া আছে। তো এটা সৃষ্টি করেছিল কখন তাহলে? এটা সৃষ্টি করেছিল 2019 সালে। হ্যাঁ, চলতি বছরের প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 80,000। প্রাপ্য হিসাবের উপর 5,000 টাকা অনাদায়ী পাওনা ধার্য করতে হবে, মানে এখনো ধার্য করা হয় নাই। দ্যাট ইজ, এটাকে বলতে পারি আমরা নতুন অনাদায়ী পাওনা। এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি, আবার 10% সঞ্চিতি। তাহলে এই 10% সঞ্চিতি ধরতে গেলে 80,000 থেকে 5,000 টাকা বাদ দিয়ে তারপরে ধরতে হবে 10%। এখন করণীয়, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপরে বলছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখ অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। তারপরে বলছে জাবেদা। এখন দেখো একটা একটা করে। প্রথমে নির্ণয় করবো আমরা কি? অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়। প্রাপ্য হিসাব 80,000 যোগ অলিখিত অনাদায়ী পাওনা, যেটাকে নতুন অনাদায়ী পাওনা বলা হয় বা যেটাকে লিখিতব্য বলা হয়, 5,000। তাহলে নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব হলো আমাদের 75,000। এই 75,000 টাকার উপরে দেখো 10% ধরছে, মানে একটু লিখে দেখানো হয়েছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতির শতকরা হার, তার মানে 75,000 ইন্টু 10%, 7,500 টাকা। এরপরে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়, মানে এবছর আয় বিবরণীতে বা বিশদ আয় বিবরণীতে আমরা কত টাকা দেখাবো সেটা। তো এখানে আমাদের অনাদায়ী পাওনা 5,000, এটাকে আমরা এখানে অনাদায়ী পাওনাও বলতে পারি, অথবা এটাকে অলিখিত অনাদায়ী পাওনাও বলতে পারি। এটা কেন অলিখিত হলো? যেহেতু এটা ইতিপূর্বে দেনাদার বা প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয় নাই, এটাকে কিন্তু বাদ আমরাই দিয়েছি, কারণ এটা বাদ দিয়েই কিন্তু আমরা নতুন সঞ্চিতি ধরেছি। তাহলে নতুন সঞ্চিতি ধরার সময় যে অনাদায়ী পাওনা বাদ দেয়া হয়, সেটাকে তুমি আলাদা করে চিহ্নিত করার জন্য নতুন অনাদায়ী পাওনাও বলতে পারো বা অলিখিত অনাদায়ী পাওনাও বলতে পারো। তো এখানে অনাদায়ী পাওনা লিখেছে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি অনাদায়ী পাওনা বলতে আমরা লিখিত অংশকে বুঝি, আর অলিখিত বা নতুন বললে তখন সেটা হলো দেনাদার থেকে আমরা এখন বাদ দিয়েছি, সেটা হলো নতুন বা অলিখিত। যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটা একটু আগে আমরা বের করেছি, 75,000 টাকা 10%। তাহলে মোট আমাদের টাকার প্রয়োজন 12,500 টাকা। এখন এই বছরের শুরুতে তাদের সঞ্চিতি দেওয়া ছিল 6,000, তাহলে এটা বাদ দিলে অনাদায়ী পাওনা খরচ আমাদের হয়ে যাবে 6,500। আর যদি এই সমস্যাটার মধ্যে পুরাতন সঞ্চিতি দেওয়া না থাকতো, তাহলে কিন্তু আমাদের খরচের পরিমাণ হবে 12,500 টাকা। এই জন্য দেখতে হবে পুরাতন সঞ্চিতি আছে কি না। আচ্ছা, তাহলে খরচ বের করে ফেললাম। এখন জাবেদা দেখো, মমতাজ ট্রেডার্সে জাবেদা দাখিলা, তারিখ, হিসাবের নাম, সূত্র বা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথমে ডিসেম্বর 31, ওই যে যেটা অনাদায়ী পাওনা হচ্ছে, মানে যেটা অলিখিত অনাদায়ী পাওনা, সেটার জন্য সরাসরি পদ্ধতি হলে আমরা এন্ট্রি দিতাম অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু এই সমস্যাটির মধ্যে পুরাতন সঞ্চিতি দেওয়া ছিল, সে কারণে আমাদের এন্ট্রিটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। তার মানে এটা সঞ্চিতি পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, মানে সরাসরি পদ্ধতি না। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর সরাসরি হলে এটার এন্ট্রিটা কি হতো? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যদি সরাসরি হইতো। খেয়াল রাখবা কথাটা। এরপরে হলো এই বছর আমরা যে পরিমাণ খরচ দেখাবো, ওই যে যোগ বিয়োগ করে যেটা বের করেছিলাম 2 নাম্বার অংশে, হ্যাঁ, তার জন্য কি হবে? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 6,500।
6,500। তারপরে এই বছর যে পরিমাণ আমাদের অনাদায়ী পাওনা আমরা লিখেছি বা ধরেছি, সেই টাকাটাকে আয় সারাংশ হিসাবে স্থানান্তর করে দিতে হবে। আর আয় সারাংশ হিসাবে স্থানান্তর করার মানে হলো আয় সারাংশ এটাকে ডেবিট করতে হয়। খরচ হইলে আয় সারাংশ হিসাবকে করতে হবে ডেবিট। এজন্য আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট ওই 6,500 টাকায়। মানে যেটি খরচ, এই খরচের হিসাবটাকে বন্ধ করে দেওয়ার জন্যই আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয়। এ ছিল আমাদের প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটা দেখো। ফাতেমা ট্রেডার্স এর হিসাব বই থেকে নিম্নলিখিত তথ্যাবলী নেওয়া হয়েছে। 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ছিল 8,000। তার মানে এই সমস্যাটির মধ্যেও পুরাতন সঞ্চিতি ছিল। চলতি বছরের প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 1,27,000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 7,000 টাকা অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা এখানেও ধার্য করতে হবে। তার মানে এটাও কিন্তু অলিখিত বা নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিত, হুবহু আগের অঙ্কটাই। প্রশ্নটা শুধু সংখ্যাগত চেঞ্জ। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। আমার মনে হয় আর নতুন করে বোঝানোর দরকার নাই। 1,27,000 থেকে 7,000 টাকা বাদ দিয়ে 5% নির্ণয় করবা, হয়ে গেল, শেষ 1 নম্বরের কাজ। 2 নাম্বার, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। খরচ নির্ণয় করবা কিভাবে? অলিখিত বা অনাদায়ী পাওনা যে নামেই লিখো 7,000 টাকা, তার সাথে 5% যে ধরেছ এটা যোগ করবা। 5% কত আসবে? 1,20,000 এর 5% 6,000 টাকা। তাহলে 7,000 আর 6,000 13,000। 13,000 থেকে 8,000 টাকা বাদ দিয়ে দিবা, তাহলে থাকবে কত? 5,000 টাকা। এই যে দেখানো হয়েছে, দেখো, এটাই হলো অনাদায়ী পাওনা খরচ। 3 নাম্বার, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে ফাতেমা ট্রেডার্স এর হিসাব বইতে জাবেদা আগে তিনটাই হবে এখানে। প্রথম জাবেদাটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 7,000 টাকা। যে দেখো, দ্বিতীয় এন্ট্রিটা হবে খরচের জন্য, যেটা আমরা যোগ বিয়োগ করে খরচ বের করেছি। তাহলে সেই এন্ট্রিটা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর তৃতীয় এন্ট্রিটা হবে যে পরিমাণ অনাদায়ী পাওনা হয়েছে সেই পরিমাণ টাকাকে আয় সারাংশে স্থানান্তর করে দেওয়ার জন্য। তাহলে এন্ট্রিটা হবে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। শেষ। এখানে 4 নাম্বার যে রিকোয়ারমেন্টটা দিয়েছে এটাই আমাদের জন্য একটা নতুন। উক্ত তারিখে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তার মানে দুইটা খতিয়ান। নতুন হলেও চেহারা কিন্তু পুরাতন। দেখো, অনাদায়ী পাওনা হিসাব, তারিখ, হিসাবের নাম, সূত্র বা জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, আর ব্যালেন্স বা যে কোনো একটা শব্দ লিখবা, ডেবিট বা ক্রেডিট। প্রথমে হলো অনাদায়ী পাওনা হিসাব। আমরা দেখেছি আমাদের যে জাবেদা, সেখানে 2 এবং 3 নাম্বার জাবেদায় অনাদায়ী পাওনা শব্দের উপরে জাবেদা ছিল। 2 নাম্বার এন্ট্রির মধ্যে ছিল অনাদায়ী পাওনা ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এটা ছিল। তাহলে অনাদায়ী পাওনা ডেবিট, তাহলে ডেবিট ঘরে টাকাটা লিখবো। হিসাবের নামের ঘরে আসবে ক্রেডিট লাইনটা। ক্রেডিট ছিল এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, দেখো 5,000 ডেবিট ঘরে লিখছি, ডেবিট ব্যালেন্সের ঘরে লিখছি। তৃতীয় এন্ট্রির মধ্যে ছিল আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, ওই একই টাকাই। তাহলে অনাদায়ী পাওনাটা এখানে ক্রেডিট, এই জন্য ক্রেডিট টাকার ঘরে দেখো 5,000 দেখানো হয়েছে। শিরোনাম তো আয় সারাংশ হবে। তাহলে ব্যালেন্স ছিল পূর্বে ডেবিট, এখন লেনদেনের কারণে হয়ে গেল ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিটে মিলিত হয়ে শেষ পর্যন্ত আমাদের কোনো ব্যালেন্স থাকলো না। তাহলে এইভাবে অনাদায়ী পাওনা হিসাব কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এটা জিরো ব্যালেন্স শো করবে। কখনো অনাদায়ী পাওনা বছর শেষে ব্যালেন্স শো করবে না। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, সঞ্চিতি, এটা ব্যালেন্স শো করবে। এটা শুরুতেও কিন্তু একটা ব্যালেন্স ছিল। আমাদের
যেমন জানুয়ারি 1, 2020 দেখো ব্যালেন্স দেওয়া ছিল 8,000 এবং ব্যালেন্স সবসময় ব্যালেন্সের ঘরে, ডেবিট থাকলে ডেবিট, ক্রেডিট থাকলে ক্রেডিট। কিন্তু লেনদেনের জন্য যে ডেবিট ক্রেডিট দুইটা ঘর থাকে, সেখানে কখনো কোনো খতিয়ানের ব্যালেন্সের টাকা কোনোদিন বসাবা না। শুধু এই খতিয়ান নয়, যে কোনো খতিয়ানে পূর্বের কোনো ব্যালেন্স থাকলে সে ব্যালেন্স কখনো লেনদেনের জন্য যে ডেবিট এবং ক্রেডিট কলামগুলি থাকবে সেখানে বসানো যাবে না। এটা হারাম, নিষিদ্ধ। হারাম মানে হলো নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে ব্যালেন্সের ঘরে ক্রেডিট করলাম। এরপর আমরা যে জাবেদা করেছি সেখানে প্রথম জাবেদায় ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট। তাহলে আমরাও করতেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, তাহলে এখানে ডেবিট লেনদেনের ঘরে লিখবো ক্রেডিট লাইনটা কি ছিল, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে দেখো প্রাপ্য হিসাব এটা দিয়ে, যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট ছিল এই জন্য ডেবিট ঘরে 7,000 লিখলাম। এখন যদি আগেরই ব্যালেন্স ছিল আমাদের 8,000, এখন আমাদের প্রাপ্য হিসাব লিখে ক্রেডিট ডেবিট করলাম 7,000, তাহলে আমাদের ব্যালেন্স থাকে 1,000। 8,000 থেকে 7,000 চলে গেলে 1,000। পরবর্তীতে আমরা যে 2 নাম্বার এন্ট্রিটা করলাম সেখানে আমাদের এন্ট্রি ছিল অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এখন খতিয়ান অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এটা ক্রেডিট ঘরে লিখতে হবে যে ঘরে লেখানো হয়েছে টাকাটা। আর বিবরণের ঘরে আসবে অনাদায়ী পাওনা হিসাব, ক্রেডিট ঘরে 5,000। তাহলে এখন দেখো আগের ব্যালেন্স ছিল সেটাও ক্রেডিট 1,000, আর নতুন করে আরো ক্রেডিট করেছি 5,000, তাহলে টোটাল ক্রেডিট ব্যালেন্স হয়ে গেল 6,000 টাকা। তো এখন অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ানটা হলো কিনা সেটা তুমি একটু পরীক্ষা করে ফেলতে পারো। কিভাবে? তুমি যখন দেখবা তোমার ব্যালেন্স যেটা, এই যে ব্যালেন্স 6,000, আর তুমি দেখো অনাদায়ী পাওনা নতুন সঞ্চিতি নির্ণয় করেছ, সেটা একই পরিমাণ হইতে হবে। যে দেখো 6,000 টাকা, এই দুইটা যদি মিলে যায় তাহলে বুঝতে হবে তোমার অন্তত সঞ্চিতি হিসাবটাতে আর ভুল করো নাই তুমি। তাহলে কি বুঝাতে পারলাম? অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতির যে ব্যালেন্স নির্ণয় হবে শেষে, সেটির পরিমাণ আমরা যে নতুন সঞ্চিতি বের করলাম শতকরা হার অনুসারে এই দুইটার সংখ্যা একই হইতে হবে। একই হইলেই তুমি বুঝবা যে তোমার অঙ্কটা শুদ্ধ হয়েছে। 3 নাম্বার সমস্যা, রোমা ট্রেডার্সের হিসাব বইতে 2020 সালের প্রাপ্য হিসাব সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। এখানে একটা রেওয়া মিলের আংশিক তারা তুলে দিয়েছে বা তথ্যগুলিকে এইভাবে প্রদর্শন করতেছে। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি 1 তার মানে ওই যে পুরাতন সঞ্চিতি প্যারা আকারে লিখে দিলে ওইটাই লিখে দিত তারা। আর অনাদায়ী পাওনা 31/12/2020, এখানে লিখিত একটা দিয়েছে, অলিখিত একটা দিয়েছে। লিখিতটা আর আমরা প্রাপ্য হিসাব থেকে বাদ দিব না, অলিখিতটা আমরা বাদ দিব। আর প্রাপ্য হিসাব দিয়েছে 60,000 টাকা। তাহলে এখন যদি আমাদের পার্সেন্টেজ ধরতে বলে, 60,000 টাকা থেকে অলিখিত অংশটি বাদ দিয়ে তারপরেই ধরতে হবে, লিখিত অংশ বাদ যাবে না। করণীয় 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে এটা আগে দেখে রাখি, দেখো 60,000 থেকে 1,000 বাদ দিয়ে নেট আদায়যোগ্য 59,000, 59,000 টাকার উপরে 10%, 5,900। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয়। খরচ দেখো কিভাবে নির্ণয় করলো, মোট অনাদায়ী পাওনা এই শব্দ ইউজ করেছে। তুমি এভাবে না লিখে তুমি লিখতে পারো লিখিত অনাদায়ী পাওনা 1200 যোগ অলিখিত অনাদায়ী পাওনা 1,000, ওই 2200ই হলো। তারা ব্র্যাকেটে 2200 দেখাচ্ছে। তুমি এভাবে আলাদা করে করতে পারো। কিভাবে? লিখিত অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,900, তাহলে হলো 8,100, বাদ পুরাতন সঞ্চিতি 3,000 যেটা 1 তারিখে দিয়েছিল তারা, দেখো 3,000 যেটা, এটা বাদ দিয়েছে আগের নিয়মে। শুধু এখানে একটা লাইন অতিরিক্ত আসলো যে অনাদায়ী পাওনা দুইটা অংশে ভাগ করে দিয়েছে, একটা লিখিত একটা অলিখিত। আর নতুন সঞ্চিতি ধরার সময় আমরা লিখিত অংশ বাদ দেই নাই, এটা হলো শিখার বিষয়। এরপরে জাবেদা, জাবেদাগুলি একটু দেখো।
এখানে লিখিত এবং অলিখিত দুইটার জন্য একত্রে এন্ট্রি করেছে। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এখানে দুইটা এন্ট্রি আলাদা করতে পারো, একই রকম দুইটা এন্ট্রি দরকার নাই। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 2200 টাকা। আর যদি কেউ দুইটা এন্ট্রি দিতে চাও তাহলে দুইটাই একই রকম এন্ট্রি হবে। একটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, আর একটা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। একটা 1200, একটা 1000। তখন ন্যারেশনে আমরা একটু, ন্যারেশন মানে ব্যাখ্যার মধ্যে আমরা একটু এক্সপ্লেন করে রাখি যে একটা হলো লিখিত অনাদায়ী পাওনা আর একটা হলো অলিখিত অনাদায়ী পাওনা। এরপরে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, এটা হলো ওই যে খরচ যেটা নির্ণয় করলাম সেটার জন্য সবসময় যেটা হচ্ছে। তারপরে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, খরচকে আয় সারাংশে স্থানান্তর করে দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে 4 নাম্বার বলতেছে অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। আগের নিয়মে আছে, দেখো দুইটা খতিয়ান। আচ্ছা, অনাদায়ী পাওনা হিসাব। তো অনাদায়ী পাওনা হিসাব এটা হলো যে জাবেদা 2 নাম্বার আর 3 নাম্বার থেকে আসলো। তাহলে 2 নাম্বারে ছিল আমাদের অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই জন্য অনাদায়ী পাওনা হিসাবে ডেবিট দিকে 5100, ডেবিট ব্যালেন্সে 5100। 3 নাম্বারটাতে ছিল আয় সারাংশ ডেবিট, তাহলে অনাদায়ী পাওনা ক্রেডিট, এই জন্য ক্রেডিট করে আয় সারাংশ, ব্যালেন্স নীল। আগে বলছি অনাদায়ী পাওনা হিসাব কোনোদিন কোনো ব্যালেন্স প্রদর্শন করবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা একটু দেখো, ব্যালেন্স যেটা 1 তারিখে ছিল 3000 টাকা ক্রেডিট করে লিখলাম, আর প্রাপ্য হিসাব লিখে 2000 টাকা, 2200 টাকা ডেবিট। তাহলে এখন ব্যালেন্স থাকলো আমাদের 800 টাকা। আর অনাদায়ী পাওনা হিসাব লিখে 5100 ক্রেডিট, তাহলে এখন ব্যালেন্স হয়ে গেল 5900। তাহলে ওই যে আমরা যে নতুন সঞ্চিতি বের করেছিলাম 5900,